বিদেশ থেকে আজ আমার স্বামীর লাশ এলো। স্তব্ধ আমিটা যখন প্রাণপ্রিয় স্বামীর চিরকালের জন্য নিশ্চুপ হয়ে যাওয়া মুখটা দেখে চিৎকার করে কাঁদতে চাইলাম, অমনি আমারই স্বজনদের কথাগুলো আমার কানে এসে সুচারু তীরের মতো বিঁধতে লাগলো। আমি অবাক হয়ে গেলাম, কান্নারা আর এলো না। আমার ভাসুর আর জায়রা মিলে তখন জমি জমার হিসেব কষতে ব্যস্ত। খালা আমাকে চুপিসারে জানিয়ে গেল, বারবার বলেছিলাম জামাইয়ের থেকে তার পাওনা সব লিখে নিতে। নিছস? নেও নাই। এখন কি করবি? শ্বশুর বাড়ি থেকে এক আনাও পাবি না। জন্ম দিছস মাইয়া, সব তো তোর দেবর ভাসুরদের নামে হইয়া যাইবে। এখন কি হিসেব কষার সময়? আমি এক হাতে আমার পাশ থেকে কুহুকে আগলে নিই। মেয়েটা ভয় পাচ্ছে। এসব কি হচ্ছে ও বুঝতে পারছে না। বয়সে বা কত? সবে 5। ও শুধু বুঝতে পারছে কিছু একটা ঘটেছে, যা ঘটেছে তা ভালো কিছু নয়, তা মারাত্মক খারাপ। আমার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই। যৌথ পরিবারের প্রায় অনেকটা খরচ আমার স্বামী বহন করত। তার মৃত্যুতে কেউ কষ্ট পাক বা না পাক, টাকা পয়সার চিন্তা করতে ভোলেনি। আমি আজ নতুন করে মানুষ চিনলাম। এরাই না বিদেশি পয়সার জন্য সব সময় আমার মাথায় করে রাখত। সারাটা দিন আমি আর কাঁদলাম না। চুপ হয়ে মেয়েকে নিয়ে মুহিবীরের নিথর শরীরটার পাশে বসে রইলাম। বিকেলে জানাজা হলো। বাড়িটা আস্তে আস্তে খালি হচ্ছিল। আমি চুপ হয়ে বসার ঘরের এক কোনায় বসে বসে পাওয়া না পাওয়া হিসেব কষছিলাম, যখন প্রতিবেশীদের টুকিটাকি কথা ফের কানে এলো। একজন বলছে, অল্প বয়সে বিধবা হইল, এখন তো ঠিকই বেশ্যাপনা করে বেড়াবে। আর একজন বলল, মেয়েটার কথা ভাবছো? ওইটুকুনি বাচ্চা, মা ভেগে যাবে আরেকটার সাথে, সব কষ্ট এসে পড়বে বাচ্চা মেয়েটার উপর। আমি তাদের কথা শুনে চোখ বন্ধ করে ফেললাম। কোত্থেকে যেন মা হুট করে এসে তাড়া দিয়ে বলতে লাগলো আমাকে, ওঠ অনু, ব্যাগ গোছা, আমি বাসায় যাব, আমার সাথে যাবি। এক বাক্যে বলে দিলাম মাকে, বাড়ির পরিস্থিতি তো দেখছই, সবটা ঠিক হোক। কুহুকে নিয়ে 2-4 দিনের জন্য বেড়াতে যাবে। তুমি কি আজ যাবে নাকি থাকতে চাইছ? মা কিছু বলার আগে আবার বলে উঠলাম, মা আজ বরং চলে যাও, কাল এসো, বাড়িতে অনেক মানুষ, জায়গা হবে না থাকার। মা আমার হাত শক্ত করে চেপে ধরে অন্য পাশে নিয়ে গিয়ে বলল, এরা তোকে শান্তি দেবে না, বাঁচতে পারবি না। শক্ত চোখে তাকিয়ে সামান্য হাসলাম, ভাগ্যকে পরিহাস করে। ভাইয়ের সংসারে বোঝা হয়ে কিভাবে থাকি বলো? মুহিব বেঁচে থাকতে আমাকে বেশি দিন বাপের বাড়ি থাকতে দিতে চাইতো না। ও বারবার বলতো, আমি যে ও বাড়ি যাই, আমার ভাবি মনে মনে বিরক্ত হতে পারেন, হয়তো ভদ্রতার খাতিরে বলতে পারেন না। আচ্ছা মা, অন্যের বিরক্তির কারণ কেন হব? মা হয়তো আমাকে বুঝলো, কিন্তু সেসব আরো কঠিন হয়ে বলল, তোর বাপের বাড়ি আছে, তোর বাপের যতটুকু টাকা আছে তুই আর কুহু 3 বেলা খেয়ে পড়তে পারবি। অনড়ভাবে বললাম, ওই টাকায় ভাইয়ার অধিকার। আমার সংসার আমি ছাড়ব না, মরলেও এখানেই মরব। মা দ্বিতীয়বার আর কিছু বলার সাহস পেল না। আস্তে আস্তে আমার সংসারটা কেমন যেন হয়ে উঠতে লাগলো। বড় জিদ করে তো বলেছিলাম আমার সংসার আমি ছাড়ব না, কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন 4টি দিন কাটলো আমার। আমি ভেঙে পড়িনি। বিয়েটা পারিবারিকভাবে হলেও ভালোবাসায় আমাদের কোনো অংশেই কমতি ছিল না। তাই তো প্রতিবার দেশ ছাড়ার আগে রাতে আমি তার বুকে নির্ঘুম পড়ে থেকে ফেঁপাতাম। অসম্ভব ধৈর্য সম্পন্ন মুহিব আমাকে শান্ত করতে কত কি না করত। ছেলে ভোলানো সব কথা বলতো। এক পর্যায়ে আমি বুঝদার বাচ্চাদের মতো কান্না থামিয়ে তার কথা শুনতে লাগলে সে রসিকতা ছেড়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরতো নিজের বুকে। তারপর বলতো, অনিন্দিতা, আগামীকাল এই সময়টায় আমি তোমার থেকে কয়েক শত কিলো দূরে থাকবো। তখন চাইলেও তুমি আর রাগ দেখাতে পারবে না, চাইলেও গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে বসে থাকতে পারবে না, কেননা তখন আমি এভাবে বুকে জড়িয়ে তোমার মান ভাঙাবো না। এভাবে টুকটাক আদরে তোমায় নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে ভাবাবো না। আগামীকাল মাঝরাতে যখন তোমার ঘুম ভাঙবে, তুমি অর্ধ অচেতনতায় বিছানা হাতড়ে আমায় খুঁজবে। বিনিময়ে এক বুক হাহাকার পাবে। আর কয়েক ঘন্টা আছি আমি। আমাকে নিয়ে তোমার পৃথিবীতে যত কথা আছে আমাকে বলো, আমি শুনবো। মৃত্যুর কাঁটা সেকেন্ডের চেয়েও দ্রুত এগোবে। আমি কাল যাব, এটা সত্য। দূরত্ব বাড়বে, সেটাও সত্য। অথচ দীর্ঘ সময়ের এই দূরত্বটা ঘুচিয়ে আমি আবারও তোমার কাছে ফিরব। এই কথাটা অসত্য প্রমাণ হতে সময়ের প্রয়োজন পড়বে না। প্রতি বছর অসংখ্য প্রবাসী লাশ হয়ে স্বজনদের কাছে ফিরছে। আমি তোমায় গ্যারেন্টি দিতে পারবো না যে নেক্সট লাশটা তোমার স্বামীর হবে না। ওদের স্ত্রী সন্তানরা শেষ বিদায় জানাতে পারে না। অসংখ্য না বলা কথা থেকে যায় ওদের। অসংখ্য পরিকল্পিত ভবিষ্যৎকে অতীত বানিয়ে রেখে যায় ওরা।
আমি তোমায় পরিকল্পনা করতে বারণ করি, আমি তোমায় শেষ বিদায় জানানোর সুযোগ দিই, তাই প্রতিবার তুমি আমাকে বিদায় জানাবে। ঠিক যেমন ধরো আর এই বুকে আসতে পারবে না অনিন্দিতা, আর কয়েক ঘন্টা আছে, আমাকে বিদায় জানাও। আমি তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতাম, তারপর আস্তে আস্তে মানিয়ে নিতে লাগলাম। প্রতি বিদায়ে তাকে আমি শেষবারের মতো বিদায় জানাতাম। তাকে নিয়ে যত চিন্তা ভাবনা ছিল, যত রাগ অভিমান ছিল, সব বলতাম। এই তো 5 মাস আগে যখন নিয়ম মাফিক আবারও বিদায় জানানোর দিন, মুহিব আমার চুল আঁচড়ে বিনুনি গাঁথতে গাঁথতে বলেছিল, আমি না থাকলেও তুমি নিজের খেয়াল রাখতে কার্পণ্য করবে না, নিজের যত্নে খামতি রাখবে না, খাওয়া দাওয়ায় হেলা করবে না, কুগে অযথা বকাবকি করবে না, রাগ উঠলে কাগজে লিখবে, এরপর পানিতে ভিজিয়ে ফেলবে কাগজটা, দেখবে ঠিক শান্তি লাগছে। জীবন আমাদের প্রতি পদে জীবিকার শিক্ষা দেয়। তুমি হতাশ হবে না, শিক্ষা নেবে, এগিয়ে যাবে। জীবনের প্রতিকূলে যেতে চেয়েও না, স্রোতের টানে ভেসে যাবে। অনুকূলে তাল মেলাতে থেকো। বিশ্বাস করো, জীবনকে একবার নিজের নিয়ন্ত্রণে আনতে শিখে গেলে এর চেয়ে সুন্দর কিছু আর খুঁজে পাবে না। অনিন্দিতা, তুমি অত্যন্ত বুঝদার একজন মেয়ে। আমার কথাগুলোকে মনে রেখো সর্বদা। আমি মনে রেখেছি সেসব, ভুলিনি কিছু, ভুলতে পারিনি, সেই জন্যই এতখানি স্বাভাবিক সম্ভবত। সকাল থেকে আমার মেয়েটা বেশ হেসে খেলে বেড়াচ্ছে। আমার ননদের ছেলে মেয়েরা ওর সমবয়সী, ওদেরকে পেয়ে আনন্দ ধরছে না। কুর দিনগুলো এভাবেই, আর রাতগুলো আমার বুকে শক্ত করে মিশে থেকে কাটছে। ছোট থেকেই বাবার সান্নিধ্য সেভাবে সে পায়নি বলে কোনো ধরনের শক্ত অনুভূতি মেয়েটা পাচ্ছে না। এখানে ওর দোষ নেই, ওর সাথে ওর বাবার তেমন কোনো স্মৃতি নেই। কিঞ্চিত যাও ছিল, বড় হতে হতে সেসব আর মনে থাকবে না। এটা ধ্রুব সত্য। মুহিবের মৃত্যুর 4র্থ দিন আজ। আয়েশা ভাবি আর রিমা ভাবি মিলে 2 দিন ধরে কথা শোনাচ্ছে। ওরা চেয়েছিল আত্মীয় স্বজনদের ডেকে খাওয়াতে, কিন্তু মৃত্যু উপলক্ষে লোক খাওয়ানোটা মুহিব ঠিক পছন্দ করত না। তাই কঠিনভাবে জানিয়েছি তাদের এসব কিছুর প্রয়োজন নেই। মুহিবের বড় ভাই আমাকে ভীষণ স্নেহ করেন, এজন্য কেউ আর আমার উপর উচ্চবাচ্য করতে পারেনি, মেনে নিয়েছে আমার কথা। মুহিবের রেখে যাওয়া কথাগুলোকে আদর্শ মেনে নিয়ে চলতে শুরু করলাম। চাকরির চিন্তাটা যখন মাথায় এলো, তখন খুব মনে পড়লো মুহিবের জোর করে আমার পড়াশুনো চালিয়ে দেওয়ার দিনগুলো। বিয়ের পর পড়াশুনো করার ইচ্ছেটা ছিল না, তবু মুহিবের রোজ এক কথা, বিয়ে মানে সংযুক্তি নির্ভরশীলতা নয়। আগামী দিনটিতে আমি কর্মক্ষম হয়ে গেলে তুমি যেন সার্টিফিকেটের দোহাই দিয়ে আফসোস না করো, তার খেয়াল রাখাটাও আমার দায়িত্ব। আমি অকম্পিতভাবে সার্টিফিকেটগুলো ছুঁয়ে গেলাম আমার নামটা, আনন্দিতা অনু, অভিভাবক মুহিব হাসান। একাধারে ছোটখাটো যত জব সার্কুলার পেলাম সবেতেই অ্যাপ্লাই করতে লাগলাম। বাজবিচার তেমন একটা করলাম না। সিভি দেখে তার মধ্যে বেশ ভালো একটা কোম্পানি থেকে ডাকা হলো আমাকে। অল্পতেই ঘাবড়ে যাওয়া আমি প্রবল আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবলের দ্বারা ভাইভাতে উত্তীর্ণ হলাম। জয়নিং সোমবার। এ নিয়ে বাড়িতে কম ঝামেলা হয়নি। বড় ভাই একবার বলেছেন, অনু, তোমার এসব কাজ করা লাগবে না। আমরা মরে যাইনি, নিজের জায়গায় শক্ত থেকে আমি বলেছি, মুহিব চাইতো না আমি কখনো কারোর উপর নির্ভরশীল হই। আমি ওর চাওয়াকে সম্মান করি। বড় ভাই আর কিছু বলেননি। সেই সাথে জায়েদের আমার মুখের উপর বলা, চাকরি করে দুনিয়া কিনে নেবে নাকি, কথাটা থেমে গেল সামনাসামনি। গোপনে শুরু হলো ওর কাছে আমার নিন্দে। ব্যাপারটা ধরতে পারি আমি, তারপরও চুপ থাকি। তর্ক সুশিক্ষিতার শিক্ষা ধ্বংস করে অশিক্ষিতার পর্যায়ে নামিয়ে আনে। মুহিবটা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে উঠে পড়ে লাগতো। বাড়িটায় আগের মতোই থাকার চেষ্টা করি, ওদের কারো কথাকে তোয়াক্কা করি না। সরাসরি কেউ অবশ্য কিছু বলার সাহসও পায় না। গতকাল বড় আপা বলেছিল একটু হিসেব করে চলতে। এখন আমি অবাক হয়ে তখন শুধিয়েছি, কেন? সহানুভূতি দেখাচ্ছেন নাকি আমার স্বামীর রেখে যাওয়া টাকার অভাব? মুখের উপর এভাবে বলে ফেলাতে বড় আপা ঘাবড়ে গিয়েছেন। ইতস্তত করতে করতে বলেছেন, তোর আর কুহুর ভালোর জন্যই বলেছিলাম। আপা, এত ভালোর দরকার নেই। আল্লাহ যতদিন হাত পায়ের জোর রেখেছেন, ইনশাআল্লাহ অভাব আসবে না আমার আর কুহুর লাইফে। জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন আমি করব। স্বামী বেঁচে আছে মানে নারী রানী, স্বামী নেই মানেই দুঃখিনী। এ কোন নিয়ম? কোত্থেকে যেন ছোট আপা এসে বললেন, এই তোর দুঃখ লাগছে না অনু? বর মরেছে, মাস গেল মাত্র, বিন্দুমাত্র শোক নেই? আমি শক্ত চোখে তাকিয়ে বললাম, শোক নেই আপা। মৃতদের জন্য মনে শোক রাখা উচিত না, দুঃখ পাওয়া উচিত না। মৃত্যু কখনো অনাকাঙ্ক্ষিত হয় না। প্রতিটি মানুষেরই হায়াত সৃষ্টিকর্তা তার জন্মের সময়ই লিখে রেখেছেন।
এর কিঞ্চিত বেশি বাঁচার সামর্থ্য কারণ নেই। তবে মৃত্যুর মতো এত সত্য বিষয়ের সাথে আমরা অনাকাঙ্ক্ষিত শব্দটা যোগ করে কেন শোক পালন করব? ওরা আর কিছু বলেনি এরপর আমাকে। সম্ভবত ভেবে নিয়েছে স্বামী শোকে পাথর বনে গিয়েছি। ব্যাপারটা তা নয়। পৃথিবীর সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে মৃত্যু। আর মহিব আমাকে এই বিষয়টা সহজভাবে গ্রহণ করতে শিখিয়েছিল। যে মৃত্যুকে মেনে নিতে পারে সে দুনিয়া জয় করতে পারে। সেদিন মহিবের লাশের সামনে দাঁড়িয়ে আমি সামান্য নড়বড়ে হয়েছিলাম অবশ্য। তারপর নিজেকে শক্ত করতে আমার খুব একটা সময় লাগেনি। দিনগুলো এভাবে কাটলো। আস্তে ধীরে সোমবার চলে এলো। একটা হালকা রঙের সুতির শাড়ি পরে নিলাম। চুলগুলোই খোঁপা, হাতে ব্রেসলেট, গলায় একটা সরু চোকার। সাজসজ্জা এমনিতে পছন্দ না আমার, তবে সাজলে নাকি মেয়েদের আত্মবিশ্বাস বাড়ে। এই কথাটাও আমাকে আমার সেই বিখ্যাত দার্শনিক মুহিব আহসান জানিয়েছিলেন। লোকটার কথায় জাদু ছিল। মনে পড়লেই ঠোঁটের ভাঁজে আপনা থেকেই কি মিষ্টি একটা হাসি চলে আসে। অফিস যাওয়ার পথে কুহুকে বাড়িতে রেখে যেতে ইচ্ছে করছিল না, তাই ওকে নিয়েই বেরোলাম। পথিমধ্যে মায়ের বাড়ি, ওকে সেখানে রেখে আমি ফের রওনা হলাম। ঘন্টাখানেকের রাস্তা, বাসে গেলে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। কিন্তু প্রথম দিন পাবলিক ট্রান্সপোর্টে যেতে ইচ্ছে করলো না। একটা ক্যাব বুক করে নিলাম। এরপর পৌঁছালাম আমার গন্তব্যে। অফিসে প্রথম দিন আমি সহ আরো দুজনের জয়েনিং হলো। সবাই ফুল দিয়ে আমাদের অভিবাদন জানালো। নতুন ছেলে মেয়ে দুজন অন্য টিমের। আমাদের টিমের লিডার আজ ছুটিতে আছেন, তাই তার অ্যাসিস্ট্যান্ট আমাকে আমার কাজগুলো বুঝিয়ে দিল। প্রথম দুটো দিন সাধারণভাবেই কাটলো। সকালে কুহুকে মায়ের বাড়ি রেখে বের হওয়া, এরপর 9টা থেকে 5টা অফিস, তারপর মায়ের কাছ থেকে কুহুকে নিয়ে বাড়ি ফেরা। এই তো এইভাবেই যাচ্ছে। অথচ বিপত্তি ঘটলো যেন ঠিক কদিন পর। আমাদের টিম লিডারকে দেখে আমি ভড়কে গেলাম। পায়ের মাটি নড়বড়ে হয়ে উঠল। এতটা অপ্রস্তুত হয়ে পড়বো জানলে সম্ভবত এই শহরেই থাকতাম না। আমাকে দেখে তিনিও অবাক হয়েছেন। অবিশ্বাস্য গলায় ডেকেছেন, অনিন্দা। আবিরের আওয়াজ শুনে বুকটা যেন কেঁপে উঠল আমার। মনে পড়ে গেল ঠিক 8 বছর আগের সংঘর্ষগুলো। তখন আমি উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছি। বয়স 19 পেরোবো ভাব। চালচলনে ছিল চাঞ্চল্য। বয়সের চেয়ে অত্যাধিক উড়নচণ্ডী ছিলাম আমি। আবির ছিলেন আমার সেজ মামির ভাগ্নে। তাদের বাড়িও আমাদের মামা বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না। যতবার ছুটি পেয়ে মামা বাড়ি যেতাম ততবারই আবিরের সাথে দেখা হতো। একটা আড্ডা জমতো। তিনি আমার চেয়ে 4 বছরের বড়। তবুও কিভাবে যেন বেশ সুন্দর একটা বন্ধুত্ব হয়ে যায় ছোট থাকতেই। মানুষ হিসেবে তিনি ছিলেন অত্যন্ত চমৎকার, আর আমি কিঞ্চিত দুষ্টু প্রকৃতির। বর্তমানে আমি পাল্টেছি সম্পূর্ণভাবে। তারটা বলতে পারলাম না, তবে বিপরীত আকর্ষণের ক্রিয়া আমার মধ্যে সামান্য দেখা গিয়েছিল। সেবার যখন আমার বিয়ে ঠিক হলো, আমি মামা বাড়ি গিয়ে সবার আগে বিষয়টা আবিরকে জানিয়েছিলাম। তিনি জিজ্ঞেস করেছিলেন, তুই রাজি অনিন্দা? আমি রাজি ছিলাম না। তাকে পছন্দ করতাম, কিন্তু মনের পছন্দটা সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি যে পর্যায়ে গেলে তা মুখে আনা যায়। আবিরও আমাকে অন্য কোনো নজরে দেখতেন না। আমি তাকে জানাই, হ্যাঁ আবির ভাই, তুমি কিন্তু আসবে। আবির হেসে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, ঠিক আছে যাব। কিন্তু তিনি আসেননি। তারপর আর দেখা হয়নি তার সাথে। বিয়ে হলো, বিয়ের পর কতবারই তো গেলাম মামা বাড়ি, অথচ তার দেখা পায়নি। সেজ মামির কাছে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন উচ্চশিক্ষার জন্য দেশ ছেড়েছেন। তারপর একসময় মুহিব আমার সেই কিশোর হৃদয়ের ভালো লাগা পুরোপুরি মিটিয়ে দিল। মুহিব, শুরুটা যেখানেই হোক না কেন শেষটা মুহিবের মাঝে গিয়েই আটকে রইল। আমার উত্তেজনা সব নেমে গেল। মিহি হেসে বললাম, ভালো আছেন? আবির আমার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে আছেন। আমি ডেস্কে বসেছিলাম। তিনি দুবার শ্বাস ফেলে হাতের তর্জনী ও বৃদ্ধার সাহায্যে কপাল ঘষলেন। এরপর বললেন, আমার কেবিনে আসুন। সেকেন্ডের ব্যবধানে উল্টো দিকে ঘুরে কেবিনে চলে গেলেন। আমি হাতের কাজটা শেষ করে উঠে সরাসরি তার কেবিনের দিকে গেলাম। দরজা নক করে বললাম, আসবো? আবির আমাকে এক পলক দেখে সেদিকেই তাকিয়ে রইল। আমি সেই চাহনির মানে বুঝে ভেতরে প্রবেশ করে মুখে দাঁড়ালাম। তারপর স্মিত হাসলাম। হাসির চেয়ে ধারালো কোনো অস্ত্র নেই, কেবলমাত্র ছোট্ট একটা হাসির দ্বারা প্রবল শক্তিসম্পন্ন প্রতিপক্ষকেও দ্বিধায় ফেলা সম্ভব। আবির আমার শত্রু নয়, তবে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা যেন আমার জন্য স্বপ্ন ছিল, এক ভীষণ দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্ন বাস্তবতায় মিশে গেল। আবির কাটকাট গলায় আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেন? আমি মুখ থেকে হাসি সরালাম না। সেইভাবেই ভুরু কুঁচকে বললাম, কাজ করি এখানে। কেন? কেন আবার? জব করতে পারি না আমি?
হাসি মলিন হলো আমার। অমননীয় চোখে তাকিয়ে বললাম, কি শুনতে চাইছেন? এই কর্মজীবী মেয়েদের দেখে সবসময় যেই মেয়েটা বলতো বিয়ের পর আমি মোটেও চাকরি বাকরি করব না, সম্পূর্ণ সময়টা সংসারে দেব, সেই মেয়েটা এখানে কেন? চোখে চোখ রাখলাম আবিরের। জানেন না কিছু? আবিরের চোখের পাতা সামান্য কেঁপে উঠল দেখলাম। সে বলল, জানি না, জানতে চাইছি। আমি প্রলম্বিত শ্বাস ফেলে বললাম, তেমন কিছু না, বলার মতো না। আসলে মুহিব, আমার স্বামী, গত মাসের 6 তারিখে মারা গেছে। তাই এখন অনেক ইচ্ছে অনিচ্ছেই নিজেদের রাস্তা পাল্টেছে। আবার অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যেন মেনে নিতে পারছেন না। ধরা গলায় বললেন, এত সাবলীলভাবে এত বিশ্রী সত্য বলতে পারছো? পারছি। কি করে? সত্য বলতে দ্বিধা থাকা উচিত নয়। আবির আমাকে সান্ত্বনা দিতে বললেন, তুমি ঠিক আছো অনিন্দা? ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে? কোনো সমস্যা? আমাকে বলো। বরাবরের মতোই উপহাসক সূচক সেই হাসিটা ঠোঁটের ভাঁজে রাখলাম। সহানুভূতি দেখাবেন না, আমার ভালো লাগে না। থেমে আবার বললাম, মুহিব তার সকল অ্যাকাউন্টের নমিনি আমাকে করে রেখে গেছে। যা টাকা পয়সা আছে মনে হয় না গোটা জীবন বসে খেলেও ফুরোবে। তবে চাকরি করছো কেন? আমি স্মিত হেসে বললাম, আয়ের উৎস নিশ্চিত না করে কেবল ব্যয় করতে থাকলে নিঃস্ব হতে সময় লাগে না। আবির কিছু বললেন না। টেবিলের ওপর থেকে গ্লাস তুলে পানি পান করলেন। এরপর নিজের চেয়ারে বসে কিছুক্ষণ মেঝের দিকে তাকিয়ে রইলেন। কিছু ভাবলেন সম্ভবত। আমি তাকিয়ে আছি শুধু। বহুদিন পর মানুষটাকে দেখলাম। মনের ভেতর সেই ভালো লাগার অনুভূতিটা আছে, তবে তা কেবল সম্মানের। অন্য কোনোভাবে কল্পনা করার সুযোগ পাইনি আগে, আর এখন সম্ভব না। আমি এগিয়ে গিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আপনি ভালো আছেন? আবির সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভালো। আচ্ছা, আমি আসি তবে। হ্যাঁ, যাও। আমি উঠে দাঁড়ালাম। বেরিয়ে আসার আগের মুহূর্তে আবির পুনরায় ডাকলেন, অনিন্দা। পিছে তাকিয়ে বললাম, হ্যাঁ। অফিস আওয়ার শেষে নিচে ওয়েট করো, একসাথে বেরোবো। কেন? কথা আছে সামান্য। আচ্ছা, ঠিক আছে। 5টায় বেরোনোর সময় আবির গাড়ি নিয়ে এগিয়ে এলেন। আমি বিনা বাক্যে উঠে পড়লাম পাশে। আবিরকে বললাম, 6টার মধ্যে আমাকে রোকেয়া সরণিতে নামিয়ে আসবেন। তারা আছে? হ্যাঁ, মেয়ে অপেক্ষায় আছে। আবির গাড়ি স্টার্ট করলো। এরপর বলল, মেয়ের নাম কি? কুহেলি আরশাদ, ডাকনাম কুহু। সুন্দর নাম। বয়স কত? এবছর 5 পেরোবে। বাপের বাড়িতেই থাকছ? না, আমার বাড়ি ছেড়ে কই যাব? কিঞ্চিত অবাক হলো আবির। তোমার বাড়ি? আলাদা থাকো? না, মুহিবের বাড়িই তো আমার বাড়ি। ও বাড়ির সবাই ভালো? ভালো। সমস্যা হয় না তো কোনো? সমস্যাকে সমাধান করতে জানি। আবির হেসে ফেলল সামান্য। তুমি অনেক পাল্টে গিয়েছ অনিন্দা। আমিও হাসলাম। ঠিক যেভাবে আমাদের মধ্যে তুই তুমি থেকে তুমি আপনি চলে এসেছে। আগের মতো কিছুই নেই যে। তা বিয়ে করেননি কেন? হুট করেই অন্য প্রসঙ্গে ঢুকে পড়লাম আমি। আবির যেন প্রস্তুত ছিলেন এমন প্রশ্নে। বিয়ের বয়স হয়নি আমার। এহেন কথায় হো হো করে হাসলাম আমি। হাসতে হাসতে বললাম, রসিকতা করছেন? রসিকতা করব কেন? বয়সই বা কত আমার? সবে 32। ছেলেদের বিয়ের বয়স এরপর থেকে শুরু হয়। আচ্ছা, বুঝলাম। তারপর গাড়ি যখন বেশ নিস্তব্ধ সড়ক দিয়ে চলতে লাগলো, আমি জানালার বাইরে তাকিয়ে আবিরকে বললাম, আবির ভাই, জীবনটা কাফনের রঙের মতো সাদা, শুধু শুধু কালি ছেটানো কি উচিত? আবির কিছু বললেন না। আমি হেসে বললাম, আবির ভাই, আমি ভালো আছি। মুহিব আমাকে একা চলতে শিখিয়ে গিয়েছিল ওর উপস্থিতিতেই। ও আমাকে ভালো থাকতে শিখিয়েছিল। ও আমাকে বলেছিল, কারো অনুপস্থিতি কারো জীবনে খুব বেশি সময় প্রভাব ফেলতে পারে না। তাই ওই যেটুকু সময় প্রভাব ফেলে সেটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখা উচিত। প্রভাবিত যাতে না হয় সেই জন্য সর্বস্ব দেওয়া উচিত। আমি তাই করেছি। নিজেকে ব্যস্ত রাখছি, নিজে স্বাবলম্বী হতে চাইছি। ও রেখে যাওয়া টাকায় আমি কুহুকে নিয়ে ভালোই থাকতে পারতাম, কিন্তু লোকেরা সুযোগ নিতে চাইতো। অবলা নারী ভেবে হাত বাড়াতে কেউ ইতস্তত করতো না। ইতিমধ্যে চারপাশের কুৎসিত নজরগুলোর শিকার আমি হয়েছি। কিন্তু যখনই দেখি আমি নিজেকে চালানোর সামর্থ্য রাখি, অধিকাংশের নজর আমার থেকে ঝুঁকে যায়। আর বাকি যারা এখনো ছুকছুকানো নজরে তাকিয়ে থাকে, আমি অনিন্দিতা তাদের দৃষ্টিকে পায়ে মারাই না। আমি থেমে গেলাম। আবির পুনরায় বললেন, একা চলা একা নারীর পক্ষে এত সহজ?
সহজ নয়, তবে আমি চললেই সহজ বানাতে পারি। কিভাবে? দেশে সিঙ্গেল মাদারের অভাব নেই। আবির থেমে বললেন, তোমার হাজব্যান্ডকে খুব ভালোবাসতে? হ্যাঁ, বাসি। তারপর পুরো রাস্তায় আবির আর কিছু বললেন না, আমিও বললাম না। গন্তব্যে পৌঁছে নামার সময় তাকে বললাম, আবির ভাই শুনুন। বলো। আমার প্রতি কখনো সহানুভূতি দেখাবেন না, অনুরোধ। আবির মলিন হেসে বললেন, সহানুভূতির সাথে অনিন্দিতা নামটা যায় না ঠিক। আসি, এসো। তারপর থেকে গোটা মাস অফিসে বাড়তি কোনো কথাবার্তা কেউই বললাম না। আবির ভীষণ বুঝদার মানুষ। উনি ভালো করেই জানেন একজন বিধবা অথবা ডিভোর্সি নারীর সাথে অন্য কোনো পুরুষের মেলামেশাটা সমাজ বেশ কটু চোখে দেখে। সমাজকে আমি কিংবা আবির কেউই তো তোয়াক্কা করি না, তবে দুইজনেই শান্তিপূর্ণ মানুষ। শুধু শুধু অশান্তি ডেকে আনতে চাইনি, তাই খুব প্রয়োজন ব্যতীত একে অপরের থেকে দূরে দূরে থাকলাম। অফিসের বাইরে দেখা হলে এড়িয়ে যায়নি, বরঞ্চ মুচকি হেসে ভালো মন্দ জিজ্ঞেস করেছি। তিনিও কোঅপারেট করে গেছেন আমাকে। জীবনটা খুব স্মুথলি যাচ্ছে, অথচ এটা জীবনের নিয়ম না। জীবন অকস্মাৎ চমকে দিতে ভালোবাসে। হুট করে বড় বাবা আমাকে ডেকে নিয়ে বাড়ি ভর্তি মানুষের সামনে জিজ্ঞেস করেন, তা ছোট বিয়ে শাদীর ব্যাপারে চিন্তা কি? অবাক হলাম, কিসের বিয়ে? ছোট আপা হেসে বলল, আরে অনু, তোর বিয়ের। আমি ছোট করে শ্বাস ফেলে বললাম, এখনো ভাবছি না। উঠে চলে যেতে লাগলাম। অমনি ও বাড়ির বড় বউ জুহারা আমাকে বলে উঠল, লুকিয়ে কাজ নেই ভাই, এখনো যৌবনই আছো, একা যে থাকবে না তা আমরা বুঝি, এখন অন্যত্র জড়ালেও তো ক্ষতি নেই। তোমার বিয়ে শাদী দিলে আমরাও একটু নিশ্চিন্ত হই, চিন্তা তো কম হয় না তোমার জন্য। আমি হেসে ফেললাম। সামনের সোফায় বসে জিজ্ঞেস করলাম, তা আমার বিয়ে শাদীর সাথে আপনাদের নিশ্চিন্ত হওয়ার সংযোগ কোন জায়গায়? আমার হাসিতে সবার মুখ গুমোট হয়ে উঠল। কেউ যেন কথায় কোনো সুযোগ পাচ্ছে না, কোনো একটা বিষয় নিয়ে ভাবছে, কথাটা কিভাবে ওঠানো লাগবে তাই যেন ভাবনার আদ্যপ্রান্ত। এই সময়ের মধ্যে আরেকজন বলে উঠল, তুমি আমাদের আপনজন, তাই চাই না নাম খারাপ হোক। বয়স কম, স্বামী নেই, পরিণতি কি জানা আছে আমাদের, তাই চাই বিয়ে করলে করে নাও। আমার ভেতর থেকে রাগগুলো আগ্নেয়গিরির ভয়ানক লাভার মতো উথলে উঠতে চাইছে। চোখ বন্ধ করে ফেললাম। মুষ্টিবদ্ধ হলো হাত। মুহিব বলতো, রাগ ভালো কিছু না, রাগ মন্দকে ভালো, ভালোকে পৃথিবীর সবচেয়ে মন্দ কিছু রূপে প্রদর্শন করায়। রাগ জাগতিক সকল শুদ্ধকে অশুদ্ধ বানিয়ে দেয় ও অশুদ্ধকে আঁকড়ে ধরতে শেখায়। রাগ বিবেক বুদ্ধির সংহার ঘটায়। যেই ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে জানে, গন্তব্য স্বয়ং তার সামনে রাস্তা বানিয়ে দেয় এগোনোর তাগিদে। রাগ নিয়ন্ত্রণ করার বেশ কিছু পদ্ধতি আছে, তার মধ্যে সবচেয়ে কার্যকারী উপায় হচ্ছে চোখ বন্ধ করে 2-3 বার প্রলম্বিত শ্বাস ফেলা এবং বন্ধরত চোখে এই কিঞ্চিত সময়ের মাঝে নিজের সবচেয়ে দুর্বলতম দিকটা ভেবে নেওয়া। আমি আমার দুর্বলতাকে চিন্তা করলাম, কুহুকে ভাবলাম, এটা তো আমার যুদ্ধ, এখানে লড়াই শারীরিক না, মনস্তাত্ত্বিক দিক দিয়ে করতে হবে। আশ্চর্যজনকভাবে আমার রাগ নেমে এলো। অপ্রস্তুত হেসে বললাম, বিয়ে করব না আপা, আমি আমার আর কুহুর জন্য যথেষ্ট। এই কথা বলছো, এখন 2 দিন পর ঠিকই বাচ্চাটাকে ছেড়ে চলে যাবে, তখন তো সব এসে আমাদের ঘাড়েই পড়বে। এই পর্যায়ে আমার শক্ত হতে সময় লাগলো না। আপনাদের চিন্তাভাবনা অত্যন্ত সংকীর্ণ। জোহরা আপা বললেন, তোমাকে প্রায়ই একজন ব্যাটা লোকের সাথে দেখা যায় অনু, তুমি অস্বীকার করতে পারবে? মূল ঘটনা বুঝতে পারলাম আমি। এরপর আর কিছুতে সম্ভবত কোনো লাভ হতো না। ধরা পড়লে লোকে বহুত কাহিনী বানায়, তাদের ধারণা আমিও বানাবো। অথচ আমার ইচ্ছে করছে না নিজের ব্যাখ্যার্থে কিছু বলতে। হতাশাজনক শ্বাস ফেললাম ছোট্ট করে। পরপর তাদেরকে দেখে নিলাম। উঠে চলে যাওয়ার আগে বললাম, আমার সাথে একজন ছেলে মানুষকে দেখে যারা ভেবেই নিয়েছে সম্পর্কটা কোন ধাঁচের, তাদের কাছে এর এক্সপ্লেনেশন দিতে আমার বড় আলস্য। তারা নির্বোধ। তারা আগামীকাল আমাকে আমার আপন ভাইয়ের সাথে দেখলেও কথা শোনাতে ছাড়বে না। এমন কথাকে গায়ে বাঁধাচ্ছি না। ধন্যবাদ। আজ অফ ডে, একটু কুহুকে নিয়ে ঘুরতে বেরোবো। আপনারা বসুন, আপনাদের বিশেষত্ব নিয়ে সকল অবিশেষ গল্প করুন। উঠে রুমে চলে এলাম। মেয়েটা রুমে নেই, সম্ভবত খেলতে বেরিয়েছে। আমি শাড়ির আঁচল ঠিক করে বাড়ি থেকে বেরোলাম। বাড়ির পাশেই একটা ছোট্ট মাঠ আছে, ওখানে ওর বয়সী বাচ্চারা এই সময়ে খেলাধুলা করে। বাচ্চাদের এই বয়সে অন্য বাচ্চাদের সাথে মেশা প্রয়োজন, এতে তারা অল্প বয়সেই একাধিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষদের সংস্পর্শে এসে দুনিয়াদারির অনেকটাই বুঝে যাবে।
বাচ্চাদের বিকাশের বয়সেই মারামারি ঝগড়াঝাটির খুব প্রয়োজন আছে। তারা মুখ থুবড়ে পড়বে, তবেই না একা একা উঠতে শিখবে। একাকী বেড়ে ওঠা মেয়েরা খুব নাজুক হয়, তারা অল্পতেই ভেঙে পড়ে, তারা নিজেকে সামলাতে জানে না। আমি কুহুকে পৃথিবীর সকল সুন্দর কুৎসিত বিষয়াদির সাথে এই ছোট্ট থেকেই পরিচয় করাতে চাই। মুহিব আমাকে এটা করতে বলেছিল। সিঁড়ি দিয়ে নামার সময় দেখি কুহু সিঁড়ির নিচে মুখে হাত রেখে বসে আছে। আমি এগিয়ে গিয়ে ওর পাশে বসে পড়লাম। কুহু খেয়াল করে রেলিংয়ে ঘেঁষে সরে গেল। আমিও ওর দিকে চেপে বসলাম। ও ঠোঁট উল্টে বসে আছে, চোখ মুখ ভেজা। আমি আস্তে করে বললাম, মিস কুহেলি, আপনার কি কোনো সমস্যা হয়েছে? বড় বুঝদার বাচ্চার মতো কুহু দুদিকে মাথা নেড়ে নেতিবাচকতা প্রকাশ করলো, পরপর ফুপিয়ে উঠল। আমি হাত বাড়িয়ে টেনে কোলে বসিয়ে নেওয়ায় কুহু ঝাঁপিয়ে পড়ল আমার বুকে, শব্দ করে কান্না করতে লাগলো। আমি ওর মাথায় হাত বোলাতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর ওর কান্না থেমে এলে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? কুহু আমার বুকে মুখ লুকিয়ে আছে, কান্নায় শাড়ির বুকের দিকের অংশ ভিজে গেছে। কি সাংঘাতিক কান্না করতে পারি মেয়েটা। মুহিব তো এমন না। নিশ্চয়ই ছোটবেলায় আমিই ছিলাম। মেয়েটা মায়ের স্বভাব পেয়েছে। কুহু অনেকক্ষণ পর বলল, মামুনি, ওরা আমাকে মেরেছে। ওরা? দেখি কই মেরেছে। কুহু দুই হাতের খামচানো অংশগুলো দেখালো, কিছু জায়গায় ছুলে গেছে। এরপর হাঁটু অবধি আকাশি রঙের ফ্রকটা উঁচিয়ে দেখিয়ে বলল, আমি খেলতে গিয়েছিলাম, ওরা আমাকে খেলায় নিচ্ছিল না, বলছিল আমি পচা মেয়ে, আমার মামুনি পচা। ওদের মামুনি আমার সাথে মিশতে বারণ করেছে। আমার খুব খারাপ লেগেছে। আমি কখনো ওদের সাথে খারাপ কিছু করিনি, কখনো বকিনি, মারিনি। আমি কিভাবে পচা মেয়ে হই? আমি ওদেরকে জিজ্ঞেস করায় আমাকে খামচি মেরে ধাক্কা দিয়েছে। মামুনি হাঁটুতে জ্বলছে খুব, ওরা আমাকে আর খেলায় নেবে না। এই বলে আবারও মেয়েটা আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। আমি আঁচলের অংশ দিয়ে ওকে আগলে নিয়ে দুহাতে আঁকড়ে ধরলাম। ওর মাথায় থুতনি রেখে বললাম, ভালো মেয়েরা কান্না করে না, ভালো মেয়েরা সবসময় সব পরিস্থিতিতে হাসে। আমার কুহেলি ভালো, তাই তো? কুহু নাক টেনে বলল, মামুনি আপনাকে ভালোবাসে কুহেলি, আপনি কান্না থামান। কুহু বুঝদার বাচ্চাদের মতো কান্না থামালো। আমি ওকে কোলে নিয়েই বাড়ির ভেতর চলে গেলাম। লিভিং রুমে ভাবিদের আড্ডার আসরকে একবার আর চোখে দেখে সরাসরি নিজের রুমে চলে এলাম। কুহুকে বিছানায় বসিয়ে আমি কাবার্ড থেকে ফার্স্ট এড নিয়ে এলাম। তুলোতে অ্যান্টিসেপটিক মিশিয়ে হাঁটু মুড়ে ওর সামনে বসে পড়লাম। ও লক্ষ্মী বাচ্চার মতো হাত এগিয়ে দিল। আমি স্মিত হেসে বললাম, সামান্য জ্বলবে কিন্তু। কুহু দুদিকে মাথা নাড়ল। আমি আস্তে ধীরে তুলো চেপে ক্ষতস্থান পরিষ্কার করলাম। কুহু চোখ খিঁচে ধরল, কিন্তু কান্না করলো না। আমি জিজ্ঞেস করলাম, আম্মাজান ব্যথা পাচ্ছেন? একটু মামনি। আর একটু, হয়ে গেছে প্রায়। আমি হাঁটুর দিকটায় পরিষ্কার করে দিলাম, তারপর স্টিকি ব্যান্ডেজ করে দিলাম। কুহুর মুখটা কি শুকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি মামনির সাথে ঘুরতে বেরোতে চান কুহেলি? কুহু তৎক্ষণাৎ বলে উঠল, ইয়েস। কোথায় নিয়ে যাবেন মামনি? চলুন পার্কে যাই, খুব মজা করব দুজন। আইসক্রিম খাবো, চকলেট খাবো। কুহু দাঁত কেলিয়ে হাসলো। আমি একটা সাদা ফ্রক পরিয়ে দিলাম কুহুকে, চুলগুলো দুটো ঝুটিও করে দিলাম। এরপর নিজেও শাড়িটা পরিবর্তন করে ওর মতো সাদা আসমানি মিশেলের একটা শাড়ি পরে নিলাম। তারপর একটা রিকশায় করে নিকটস্থ পার্কে চলে গেলাম। এখানে একটা নদীর শাখা আছে, সেখানটায় ফেলে রাখা এক বেঞ্চে ওকে নিয়ে বসলাম। আশেপাশে অনেক মানুষ আছে। কুহু চুপটি করে বসে এদিক ওদিক দেখছে। তারপর আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মামনি, বাবাই আবার কবে আসবেন? বাবাই আসবে না কুহেলি। কুহু বড় অবাক হয়ে আমার দিকে তাকালো, চোখ মুখ কুঁচকে ঠোঁট ফুলিয়ে জিজ্ঞেস করলো, তা কেন? কারণ বাবাই মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। কেউ মারা গেলে আর ফেরে না? না, ফেরে না। কেন ফেরে না মামনি? আমি ওর হাত দুটোকে নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, কারণ এটা নিয়ম। আমরা দুনিয়াতে এসেছি একটা নির্দিষ্ট সময়ের জন্য। প্রতিটি মানুষেরই এখানে আসার পেছনে কিছু উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য পূরণ হলেই মৃত্যু আসে, এরপর আবার ফিরে যেতে হয়। উদ্দেশ্য পূরণ হয়ে গেলে আবার আসবে কেন? বাবাইয়ের কি উদ্দেশ্য ছিল মামনি? সম্ভবত আমাদের দুজনকে গড়ে তোলা। বাবাইয়ের উদ্দেশ্য পূরণ হয়েছে? হয়েছে সম্ভবত। তাহলে আর ফিরবে না? না। আচ্ছা। কুহু হাত পা নাড়াতে নাড়াতে আবারও আশেপাশে দেখতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, আপনার খারাপ লাগছে না? কুহু পুনরায় আমার দিকে তাকালো ফ্যালফ্যাল চোখে। কি জন্য খারাপ লাগবে তা হয়তো বুঝতে পারছে না।
আমি বোঝানোর তাগিদে বললাম, আপনার বাবা আর ফিরবে না, খারাপ লাগছে না? কুহু দুদিকে মাথা নেড়ে বোঝালো, না লাগছে না। আমি হেসে বললাম, আমারও লাগছে না, কারণ মুহিবের শারীরিক মৃত্যু হয়েছে, তার কথা ও তার সকল আদর্শ এখনো বেঁচে আছে। মানুষটা আমাকে এক জীবনে ভালো থাকার সকল সূত্র ভালোভাবে বুঝিয়ে গেছে। আমার খারাপ লাগবে কেন? লাগছে না তো। হয়তো চলতি পথে কয়েকবার কদম নড়বড়ে হবে, হয়তো ক্লান্ত হব, হয়তো গুটিয়ে পড়ব, কিন্তু পরক্ষণেই ভালো থাকার জন্য সর্বোপরি খারাপ মানুষটা আমি হব। আর এটাই হচ্ছে লাইফের সাথে গেমিং। কিছুক্ষণ পর হুট করেই খেয়াল করলাম কেউ একজন এগিয়ে এসে ঠিক কুহুর সামনে দাঁড়ালেন। আমি তাকাতেই তিনি কুহুকে বললেন, আপনি মিস কুহেলি আরশাদ? কুহু বিজ্ঞদের মতো উপর নিচে মাথা নেড়ে বলল, ইয়েস। আবির অবাক হয়ে বলল, আরে বাপরে, আপনি সত্যিই কুহেলি আরশাদ? কুহু আমার দিকে একবার তাকালো, এরপর আবিরের দিকে তাকিয়ে বলল, মামনি বলেছেন আননোন কারোর সাথে কথা বলতে নেই। আবির হেসে আমাকে বললেন, কুহেলির মামনি, কুহেলিকাকে আমার সাথে কথা বলার জন্য অনুমতি দিয়ে বাধিত করুন। আমি কুহেলিকে বললাম, আচ্ছা। আবির উৎসুকভাবে কুহুর ওপাশে বেঞ্চে বসল। সি, পারমিশন গ্র্যান্টেড। কুহু সবকটা দাঁত বেদ করে হাসল। আবির এবার আমাকে বললেন, আমি কি কুহুকে নিয়ে একটু ঘুরে আসতে পারি? যদি ম্যাডামের অনুমতি থাকে তো। কই যাবেন? আপনাকে বলবো কেন? অনিন্দা। আমি হেসে ফেললাম। ঠিক আছে, যান। কুহুকে কোলে তুলে নিলেন আবির। তার পরনে সাদা শার্ট, স্লিভস গোটানো, চোখে গ্লাস। তিনি বললেন, সব ম্যাচিং ম্যাচিং। কি ব্যাপার কুহেলি, মতলব কি? কুহু এতেও হাসলো কেবল। আবির ওকে নিয়ে দূরে রয়ে আইসক্রিম পার্লারটিতে গেলেন। কিছুক্ষণের মধ্যে ফিরে এলেন। প্রথমে সেই হাস্যোজ্জ্বল মুখটা তার কেমন মিইয়ে রয়েছে। হাসছেন না একদমই। আইসক্রিম আমার দিকে এগিয়ে দিলে আমি তা হাতে নিয়ে বললাম, কি হয়েছে আবির ভাই? আবির কিছু বললেন না আমাকে। আর পুরোটা সময় কুহুর সাথে কথা বলল কেবল। আমিও আর কিছু বললাম না তাকে। সন্ধ্যার দিকে ফেরার সময় কুহুকে অনেকগুলো চকলেটস দিয়ে দিলেন। এতে আমি বললাম, প্রয়োজন নেই এসবের। আবির কঠোরভাবে তখন বললেন, তোমার কোনো কিছুরই প্রয়োজন পড়ে না অনিন্দা, কিন্তু বাচ্চা মেয়েটার পড়ে। একরোখা মেয়ে মানুষ তুমি, সেসবের আর কি বুঝবে? আমি সরু চোখে তাকিয়ে বললাম, কিসের প্রয়োজন? একজন মা নিজেকে তার বাচ্চার জন্য যথেষ্ট মনে করলেও একজন বাচ্চার জন্য কখনো তা যথেষ্ট নয়। এ সিঙ্গেল মাদার ক্যানট অ্যাফোর্ড দ্য হোল হ্যাপিনেস অব দ্য চাইল্ডস নিড। কুহুর গায়ের প্রতিটি ক্ষত তার প্রমাণ হিসেবে জলজল করছে। আমি চুপ রইলাম। কুহু সম্ভবত আবিরকে সব বলে দিয়েছে। আমার আর আজগুবি লজিক দিয়ে তর্ক এগোতে ইচ্ছে করল না। আবির মিথ্যে বলেননি। আমি কুহুকে গোটা পৃথিবী দিতে পারলেও কখনো একজন বাবা দিতে পারবো না। এদিক দিয়ে আমি ব্যর্থ। শেষমেশ বললাম, পৃথিবীতে সবার বাবা থাকা লাগবে, এর কোনো প্রয়োজনীয়তা আছে? আবির আরও গম্ভীর হলেন। নিজের আর কোহেলির খেয়াল রেখো অনিন্দিয়া। তোমাদের লড়াই অনেক দূরের। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিটি হচ্ছে একাকিত্বকে উপভোগ করতে পারার অনুভূতি। আমি একা নই, আমার জন্য কুহু আছে। অনেক অনেক মাস পর যখন দুজন একাকিত্বে অভ্যস্ত হয়ে উঠলাম, এক রাতে চুপিসারে কুহুকে শুধালাম, আম্মাজান, আপনি বাবাইকে মিস করেন? কুহু ঘুম জড়ানো আওয়াজে উত্তর না দিয়ে উল্টে জিজ্ঞেস করেছিল, আপনি করেন? যারা প্রতিটি পদক্ষেপে উপলব্ধি হয়ে থাকে তারা অনুপস্থিতির অনুভবে কি করে থাকবে? থাকে না তো। নিয়ম অনুসারে আমিও মুহিবকে মিস করি না। মৃদু হেসে বললাম, করি না। কুহু ঘুমে তলিয়ে যেতে যেতে বলল, আমিও করি না। আমরা দুজনেই ঘুমিয়ে গেলাম। পরদিন কুহুকে একটা স্কুলে ভর্তি করে দিলাম। আবির প্রায়ই রাতে কল দিয়ে কুহুর খোঁজ নেয়, কুহুর সাথে কথা বলে। দুজনের বেশ চমৎকার একটা বন্ডিং হয়েছে। আমার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোতে চায়। যদি সেবার আবিরকে আমার কিশোরী উপলব্ধিটা জানাতাম, তবে গল্পটা আজ সম্পূর্ণ ভিন্ন হতো। একটা ছোট্ট সংসার হতো, একটা সুখী পরিবারও আমারও হতো। পরপর আমি দীর্ঘশ্বাস ফেলা থেকে নিজেকে আটকে ফেলি। আমি কি প্রকৃতির নিয়মের বাইরে যেতে চাইছি? আমি কি ভাগ্যের বিপরীতে গিয়ে সাঁই সাঁই বাতাসে দম বন্ধ হয়ে মরতে চাইছি? মুহিব তো আমাকে তা করতে নিষেধ করে গেছে। মুহিব আমাকে কঠিন গলায় বলেছিল, অনিন্দিতা, আফসোসের সুরে বিষ থাকে। তুমি কি আত্মহত্যা করতে চাও? আমার স্রষ্টার আমাকে নিয়ে যা পরিকল্পনা আছে আমি তা সহাস্য চোখে দেখে যেতে চাই। সেইভাবেই এগোতে লাগলাম। আমার জায়েরা আমাকে আর কিছু বলে না এখন। আগে মাঝে মাঝে খোঁটা দিত, এখন যা দেয় সব অগোচরে, সামনাসামনি কখনো না। আমার জব পার্মানেন্ট হয়ে গেল, প্রমোশনও পেয়ে গেলাম। এখন আর কুহুকে মায়ের বাড়ি রেখে যাই না।
এখানেই থাকে। দিন কেটে যায় টিভিতে কার্টুন দেখে, বাচ্চাদের বই পড়ে, একাডেমিক পড়ে, একা একা খেলে, মাঝে মাঝে আঁকিবুকিও করে। স্কুলে সকালে দিয়ে আসে, আসার সময় আরিফা ভাবি নিজের মেয়ের সাথে ওকেও নিয়ে আসে। তারপর একা একাই খাওয়া গোসল করে। বাচ্চা আমার কি গুছিয়ে চলে। এবার 6 পড়ল, অথচ এখনই কি শান্ত। মুহিবকে ছাড়া আমাদের প্রায় 1.5 বছর পেরিয়েছে। ঠিক এরকম এক সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরে দেখতে পাই বড় আপা আর ছোট আপা বসার ঘরে আমার মেয়েকে নিয়ে বসে আছে, বিভিন্ন কথা বলছে। টুকটাক কিছু কথা কানে এলো। আপা বলছে, কুহু শোন, তোর মামনি তোরে ছেড়ে চলে যাবে। কুহু অবাক হয়, কেন যাবে? কেন যাবে মানে তোর ওই আঙ্কেল আছে না, ওই লোকের সাথে চলে যাবে। ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল কুহু। অনেকক্ষণ পর জিজ্ঞেস করলো, মামনিরা চলে যায়? আর কারোর মামনি যায় না, তোর মামনি যাবে। কেন? ভালো থাকতে। এখন ভালো নেই? না। কেন ভালো নেই? কারণ তুই সবসময় তোর মামনিকে জ্বালাস, শান্তিতে থাকতে দিস না, এই জন্য ছেড়ে চলে যাবে। কুহু দুদিকে মাথা নেড়ে বলল, আমি আর জ্বালাবো না। তাহলে শোন, আমি তোর জন্য নতুন বাবা খুঁজি। তোর মামনিকে বলিস বাবা লাগবে। তোর তখন মামনির সাথে তোর একটা নতুন বাবার বিয়ে দিয়ে দেব, তোরা একসাথে ভালো থাকবি। কুহু কি বুঝলো জানি না, অবুঝ বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, কিন্তু আমার তো বাবাইয়ের দরকার নেই। বুকের ভেতরটায় যেন কেউ পাথর চাপা দিয়ে রেখেছিল, তা তুলো হয়ে উড়ে গেল ক্ষণিকেই। আমি তাদের সম্মুখে চলে এলাম। কুহু আমাকে দেখে বরাবরের মতো দৌড়ে কোলে চলে এলো। আমি ওকে কোলে নিয়ে দুগালে চুমু খেয়ে বললাম, দিন কেমন কাটলো প্রিন্সেস? খুব ভালো। আমি হাসলাম। পরপর আপার দিকে তাকালাম। তীক্ষ্ণ চাহনি ও ধারালো আওয়াজে তাদের জানালাম, ভিটে ভাগ হোক। আপারা স্তব্ধ হয়ে গেল। আমি বুঝতে পেরেছি আমার বিয়ে অন্যত্র দিয়ে এ বাড়ি থেকে সরানোর ছকটাই তারা কষছে। সেগুড়ে যেন বালি পড়ল। বোঝাতে চাইল নানান কিছু, আমি বুঝলাম না। রুমে গিয়ে আবিরকে কল লাগালাম। তিনি কল রিসিভ করেই বললেন, অনিন্দা কোনো সমস্যা? বাড়ি পৌঁছেছে সব ঠিকঠাক? তার উত্তেজিত আওয়াজ। আমি স্থিরতায় বললাম, ইমিডিয়েট একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিন অফিসের আশেপাশে। সব ঠিক আছে তো? জি ঠিক আছে। আবির ভাই? আবির ভাই আর কিছু বললেন না আমাকে। পরদিনই মালিগঞ্জে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দেন। আমি সপ্তাহ সময় নিয়ে সে ফ্ল্যাটে উঠলাম। জুনের মাঝামাঝি সময়, অর্থ বছরের শেষের একটা বড় অ্যামাউন্টের বোনাস পেলাম। সেই সাথে স্যালারিও বাড়ল। পুরোটা সহ জমানো টাকার আংশিক নিয়ে কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে ফ্ল্যাটটা গুছিয়ে ফেললাম। বাড়িতে আবির একজন হেল্পিং হ্যান্ড এনে দেন কুহুকে দেখার জন্য। তিনি সবেতেই অনেক সহায়তা করেছেন। ফ্ল্যাটে ওঠার পরপরই তাণ্ডব শুরু করলাম। শীঘ্রই বৈঠকে এলাম। আমার ভাগের অংশটুকুর বদলে আমি সম পরিমাণে টাকা নিলাম। এই টাকা দেওয়াতে আপাদের ছিল নানান ছোকছোকানো কৌশল, কিন্তু লাভ হলো না ও বাড়িতে আমার না থাকায়। ধীরে ধীরে সবকিছু থেকে বেরিয়ে এসে নিজের লাইফটা গুছিয়ে নিই। আর জমি জমা থেকে নেওয়া টাকাগুলো দিয়ে মালিগঞ্জেই গৃহহীন নারীদের জন্য একটা বাড়ি তৈরি করি। বেশ বড়সড় একটা বাড়ি। বাড়ির নাম দেই আশিয়ানা। ধীরে ধীরে অসংখ্য মানুষ আমার আশিয়ানাতে থাকতে শুরু করে। তাদের প্রত্যেকের গল্পগুলো আরো কুৎসিত, রুহু কেঁপে ওঠার মতো কুৎসিত। আমি তাদের দায়িত্ব নেই, তাদের প্রত্যেকের ভালো থাকার দায়িত্ব নেই। আমার একার উপার্জনে তাদের চালানোর সামর্থ্যটা হয় না। এক্ষেত্রে আমি মুহিবের রেখে যাওয়া অর্থগুলো ব্যবহার করে নারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করি। আমি তাদের দক্ষ বানানোর জন্য উঠে পড়ে লাগি, তাদেরকে বিভিন্ন হাতের কাজে প্রশিক্ষিত করি, এরপর তাদের জন্য কাজের ব্যবস্থা করি। তারপর একসময় দেখলাম আশিয়ানার নারীদের জন্য আমার নিজের থেকে খরচ করতে হচ্ছে না, আর তারা নিজেরাই নিজেদের চালিয়ে নেওয়ার সামর্থ্য রাখছে। বাড়তি যা আয় হচ্ছে তাতে বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করলাম। আরও মানুষ বাড়তে লাগলো। আশিয়ানার পাশের খালি জমিটিকুও কিনে নিলাম। বাড়িটাকে বড় করলাম। অসংখ্য নারীদেরকে বিদায়ও জানালাম যখন তারা সম্পূর্ণভাবে আত্মপ্রত্যয়ী হয়েছেন। আমার জীবনের আরও 9টা বছর এখানেই কেটে গেল। কুহু এবার 10ম শ্রেণীতে পড়ছে। রোজ স্কুল কোচিং শেষে বিকেলবেলায় এখানে চলে আসে। তারপর হেসে খেলে পুরো বাড়ির সবার খোঁজ নিয়ে বেড়ায়। সবার সাথে তার কি দারুণ সখ্য। আশিয়ানাতে এখন পথ শিশুদেরও থাকার ব্যবস্থা করেছি। কুহু তাদের সবার প্রিয় আপা। কুহু এলেই বাচ্চাদের হৈহুল্লোড় বেড়ে যায়। আশিয়ানাতে কি আনন্দ, কি আনন্দ। আমি জব ছেড়ে দিয়েছি বছর 4 আগেই। আপাতত আশিয়ানাই আমার ধ্যান জ্ঞান সব। সমাজের নারীদের জন্য আমি নিজেকে উৎসর্গ করলাম।
মুহিব আমাকে যে সকল আদর্শ দিয়ে গেছে আমি সেই সকল আদর্শে তৈরি করলাম হাজারো নারী। জীবনটা কোনো যাচ্ছে তাই কিছু নয়। জীবন মানে একটি ঘর, কিছু মানুষ নিয়ে সাজানো গোছানো ঘর। মানুষ সব পারলেও ঘর থেকে দূরে সরতে পারে না। ঘরটা অপছন্দ, সমস্যা কি? সাজিয়ে গুছিয়ে নিলেই হয়। বলতে যতটা সহজ, করতে তারও অধিক সরল। কেবল প্রয়োজন দৃঢ় মনোবল, প্রবল ইচ্ছে শক্তি, পর্বত সমান আত্মবিশ্বাস ও ইস্পাত কঠিন ব্যক্তিত্ব। সময়টা শীতের, গায়ে চাদর জড়িয়ে আশিয়ানার ছাদে দাঁড়িয়ে রাত উপভোগ করছিলাম। হুট করে কে যেন আমার সামনে এক মগ ধোঁয়া ওঠানো কফি এগিয়ে দিল। আমি তাকালাম, আবির দাঁড়িয়ে আছেন। মগটা হাতে নিয়ে বললাম, কখন এলেন? কিছুক্ষণ আগেই। আচ্ছা। আবির মগে চুমুক দিলেন, তারপর চাঁদের দিকে তাকিয়ে বললেন, দ্য মুন ইজ বিউটিফুল ইজন্ট ইট? আমি হেসে ফেললাম, চাঁদের দিকে তাকালাম। তারপর আবির নিজেও হাসলেন। কফির মগ রেলিংয়ে রেখে তার গায়ের শাল ঠিক করলেন। সাদা পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বললেন, অনিন্দা, তোমার কাছে জীবন মানে কি? কোনরূপ ভাবনা ছাড়াই আমি বললাম, আমার কাছে জীবন মানে অ্যাডভেঞ্চার, পদে পদে চমক, কখনো সুখে বুক কাঁপে, কখনো ভয়ে আত্মা ছলকে ওঠে। জীবন মানেই অকস্মাৎ থমকানোর এক গল্প। আবির হেসে রেলিংয়ে ঠেসে দাঁড়ালেন। জীবন বিশ্রী, সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে ভাবি সেটাই হারিয়ে যায়। যতবার সুখ খুঁজতে হাত বাড়াই, এক মুঠো দুঃখ পাই। আমি প্রসঙ্গ পরিবর্তন করে বললাম, আপনার বয়স কত? বড় ভাব নিয়ে আবির বললেন, ফেব্রুয়ারিতে 41 হবে। এখনো বিয়ের বয়স হয়নি? কি যে বলো না, বিয়ের বয়স শেষ অনিন্দা। এখন আর মেয়েরা আমাকে চয়েস করে না। ওসব বিয়ে টিয়ে হোয়াট এভার বাদ। ঢং করছেন কেন? খুলে বলবেন কেন বিয়ে করতে এত অনিচ্ছুক? আবির ভাই চাঁদের দিকে তাকালেন। আজ পূর্ণ চাঁদের রাত, চাঁদের আলোয় চারপাশটা কি মোহময় লাগছে। আবির সেসব দেখতে দেখতে বললেন, নারীরা নিজেদের স্বামীর কাছেও সেফ নয়, তাই নিজেকে এই স্বামী ক্যাটাগরিতে ফেলতে ইচ্ছে করে না। আর কোনো প্রশ্ন করো না অনিন্দা, তোমাকে মিথ্যে বলতে আমার কষ্ট হবে। ঠিক আছে। তারপর প্রায় ঘন্টাখানিক দুইজন চুপচাপ দাঁড়িয়ে রইলাম। রাত 12টার পর শীত বাড়তে লাগলো। আমি তখন আবিরকে বললাম, নিচে আসুন। আবির আমার দিকে তাকালেন না। এখানে ভালো লাগছে, তুমি যাও, আমি চলে এলাম। আবির সেইভাবেই দাঁড়িয়ে রইলেন। মানুষ যা চায় সব কি সে পায়? যা পায় আদতে কি তাই চায়? কিছুটা ভাগ্য, বাকিটা কর্ম। চাওয়া দিয়ে পাওয়া হয় না, লাগে পরিশ্রম। আবির কি পরিশ্রম করেছিলেন? নির্বোধ পুরুষ জাতি। রাতে ঘুমানোর সময় কুহু আমার রুমে চলে এলো। রাত তখন 1:30টার কাছাকাছি। জিজ্ঞেস করলাম ওকে, কি ব্যাপার, ঘুমাননি? কুহু এগিয়ে এসে আমার কোল থেকে ল্যাপটপ সরিয়ে মাথা রাখলো নিজের। মিষ্টি করে হেসে বলল, আপনার সাথে ঘুমোতে ইচ্ছে করছে মামনি, ঘুম পাড়িয়ে দিন। আমি কুহুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। চুলে বিলি কেটে দিতে দিতে বুঝলাম, কুহেলি? জি মামনি। আপনার কখনো আফসোস হয় না? কিসের আফসোস? আর বাকি 10টা মানুষের মতো স্বাভাবিক ও সুন্দর একটা জীবন না পাওয়ার আফসোস? হতে চায়, হতে দিই না। কিভাবে দেন না? আমরা ভালো আছি মামনি, আরো ভালো থাকতে চাইছি। কেউ কেউ তো সামান্য একটু ভালো থাকার জন্য স্রষ্টার কাছে প্রতি ওয়াক্তে কান্না করছে। আমার মা আছে, কারো বাবা মা কেউই নেই। আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কেউ বিকলাঙ্গ হয়েও তো বেঁচে থাকে। আমরা দুনিয়ায় কুৎসিত রূপ দেখিয়ে হাহাকার করছি, কেউ দুনিয়ায় দেখতে পাচ্ছে না। আমার স্রষ্টা আমাকে সেই কষ্ট দেননি যা ওদের দিয়েছেন। আমি কেন আফসোস করব? কেন শুকরিয়া আদায় করব না? ঝুঁকে কুহুর কপালে চুমু খেলাম আমি। কুহু চোখ বন্ধ করে বলল, মামনি, আবির আঙ্কেল বোধহয় আপনাকে ভালোবাসেন। কুহু আচমকা কথা বললেও আমি চমকাইনি। সংক্ষিপ্ত উত্তরে বললাম, জানি আমি। কুহুও অবাক হলেন না। নড়েচড়ে ঠিক হয়ে শুয়ে বলল, এ বিষয়ে আঙ্কেলের সাথে সরাসরি কথা বলেছেন মামনি? না, সম্পর্ক জটিল হয়ে যাবে। কুহু হেসে বলল, মানে তিনি জানতে চান না? আর আপনিও অবুঝ সেজে থাকবেন। ইন্টারেস্টিং। ইয়েস প্রিন্সেস, লাইফ ইজ মোর ইন্টারেস্টিং দেন ইউ ক্যান ইমাজিন। কুহু উঠে বসে বলল, মামনি, আপনি চাইলে কিন্তু পারতেনই আবির আঙ্কেলকে একটা সুযোগ দিতে। অবশ্যই পারতাম, তবে এতে আপনার বাবাইয়ের কথাগুলোই ভাটা পড়ত, আমাদের আশিয়ানাও তৈরি হতো না। কুহু আবারও শুয়ে পড়ল। অনুত্তেজিত গলায় বলল, আপনি এত সঠিক কেন সকল ক্ষেত্রে? পারফেকশন ইজ নট এ ওয়েল থিং। মাঝে মাঝে কিছু ভুল করা দরকার। আমিও মানুষ, ভুলের ঊর্ধ্বে নাই। কিছু সাংঘাতিক ভুল আমার দ্বারা হয়েছে। কি? ঘুমান। কুহু আর প্রশ্ন করল না, আমিও জবাব দিলাম না। আমার ভুলগুলো শৃঙ্গে স্থান নিয়েছে স্বার্থপরতা,
স্বকীয় স্বার্থে দমে নিয়ে অন্য ভালোবাসাকে সম্মান জানাতে আমার সে কি আলস্য। সমাপ্তি। এখন অনেকেই বলবেন এটা কেমন সমাপ্তি? অনেক কথাই পরিষ্কারভাবে বলা হয়নি, অনেক জায়গা জানানো হয়নি। আবির কেন বিয়ে করলো না, অনিন্দিতা কেন আবিরকে সুযোগ দিল না, অনিন্দিতা কি ভুল করেছে, অনিন্দিতা কি স্বার্থপরতা করেছে, এরকম অসংখ্য প্রশ্ন আসবে। এখন তাদের উদ্দেশ্যে বলছি, একটা ছোট গল্পে কখনো পরিপূর্ণভাবে সবকিছুর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। ছোট ছোট অনেক অংশই এখানে ক্লু দেওয়া থাকে। এক্ষেত্রে পাঠকগণের মনোযোগ সহকারে পড়তে হবে, বুঝে নিতে হবে, ভেবে নিতে হবে। প্রতিটি ছোট গল্প এক একটি পাজল। এই পাজলটি তৈরি করা লেখকদের কাজ এবং পাঠকদের কাজ হলো তাদের গভীর চিন্তা চেতনার মাধ্যমে এরা সমাধান করা। লেখা আমার কাজ, উত্তর মেলানো আপনাদের। ভালোবাসা সকলের জন্য। আজকের কাহিনীটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।